অনেক সময় এরকম ঘটে যে ঘরে কে কি করলো জানাই যায় না। যেমন ধরুন কারো ছেলে বাইরে গিয়ে কি কি করছে, ওই নানান রকম। আর এরকম কেসে সেটাই ঘটে যেটা হয়ে আসছে, খুন। আমরা তো জানতেই পারতাম না, কিন্তু সালুকে তার বড় বড় দুটো চোখ আর চশমা দিয়ে কেউ শুনতে পাচ্ছে না তো তো সালুকে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেয়েটার পায়ের পাতায় একটা ছোট্ট জিনিস, এত ছোট এমন জিনিস খুঁজে বের করলো যে ওটা থেকে আমরা জানতে পারলাম যে মেয়েটি, আরে আমি তো সব বলে দিচ্ছি, আরে আগে থেকে সবকিছু বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ, ওর সাথে আমরা পেয়েছিলাম খুব দামি একটা মাছ, খুবই দামি মাছ। সেটা কি ছিল আপনারা নিজেরাই দেখে নিন। Enjoying? Having a good time? Hi. Hello. Hello friends. Welcome to my masquerade party. আর আমি আশা করছি আপনারা সবাই এই পার্টি খুব এনজয় করবেন। আপনারা সবাই জানেন যে এই পার্টিটা কিসের জন্য। এখানে যাকে তাকে ইনভাইট করা হয় না। So friends, have a nice time. সবাই মিলে ফুর্তি করুন and enjoy yourself. Enjoying? Come on, yeah. Hi. Hi. Yeah. Yeah. নাম কি তোমার? Who are you? আমি কি তোমায় ইনভাইট করেছি? না আসলে এখানে ততক্ষণ না কেউ আসতে পারে যতক্ষণ না আমি তাকে ডেকেছি। তোমাকে ভেতরে কে আসতে দিয়েছে? হ্যাঁ? আর তোমার পকেটে কি আছে? ও কিছু নেই, কিছু নেই। বের করো, কাম অন। না কিছু নেই। টেক ইট আউট। না। ক্যামেরা। শ্রুতি, শ্রুতি। অভিজিৎ, আজ আমি এমন খাবার বানিয়েছি কাকি, শ্রুতি কোথায়? কি হয়েছে বাবা? আমার সঙ্গে কথা বলবো। শ্রুতি কোথায়? ও বোধহয় বেডরুমে আছে। শ্রুতি। কিন্তু কি হয়েছে? কাকি 1 মিনিট, তুমি আমায় 1 মিনিটের জন্য একা ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে। শ্রুতি। কি হয়েছে বলুন? আপনি আমায় মিথ্যে কেন বলেছেন? মিথ্যে? ব্যাস, অনেক হয়েছে। আপনি আমায় মিথ্যে বলেছেন। আপনি খুব টেনশনে আছেন, এখানে একটু বসুন। আমি এখন বসতে টসতে চাই না, বুঝলেন আপনি? এত বড় মিথ্যে, লজ্জা করে না আপনার? আমি এমন কি মিথ্যে বলেছি একবার বলুন। আমি আজকে বীরেনকে দেখেছি। কাকে দেখেছেন? বীরেনকে। বীরেন বেঁচে আছে আর আমি নিজে ওকে দেখেছি। বীরেন বেঁচে আছে? আগে হ্যাঁ, আর আপনি এখানে এসে ওর মৃত্যুর মিথ্যে গল্প শুনিয়েছেন আমায়। এই আপনি কি বলছেন নাকি? আমি আপনাকে কেন এত বড় মিথ্যে বলবো? আমায় তো পুলিশের লোকে বলেছিল কার অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়েছে। আমি মিথ্যে তাহলে বলিনি। পুলিশ মিথ্যে বলেছে। বীরেন বেঁচে আছে আর আমি ওকে নিজে দেখেছি। আপনি দেখুন, যদি এই কথাটা সত্যি হয় যে বীরেন বেঁচে আছে, তাহলে আমি হাত জোর করছি, প্লিজ ওকে ফেরত নিয়ে আসুন। প্লিজ ওকে ফেরত নিয়ে আসুন। আমার আর বেনির জন্য অন্তত ফেরত নিয়ে আসুন প্লিজ।
আপনার এই দয়া আমি কখনো ভুলতে পারবো না। প্লিজ আপনি নিয়ে আসুন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ দয়া, লাশ পেয়েছো? কোথায়? হাইওয়েতে। ঠিক আছে, আমি আসছি। মর্নিং স্যার। মর্নিং। কি হচ্ছে অভিজিৎ? টেনশনে আছো মনে হচ্ছে। সব ঠিক আছে তো? না ভাই, কিছু নেই, এমনি। কি হয়েছে? কি জানতে পারলে? এমনিতে তো কিছু মনে হচ্ছে না হয়েছে এর সঙ্গে। শরীরে কোথাও কোনো চোটও নেই, আর শরীর থেকে রক্তও তো বেরোয়নি দেখছি। শুধু এই নাকের ভেতরের দিকে রক্তের দাগ আছে। সো যদি আশেপাশে কোনো পার্সও পড়ে থাকতো তাহলে হয়তো জানতে পারতাম যে মেয়েটি কে। এখানে কোনো পার্স পড়ে থাকলে কেউ না কেউ সেটা নিয়ে চলেই যেত, এমনিও থাকতো না। বা হয়তো কেউ নিয়ে গেছে। এর হাতে কোনো আঁচড়ের দাগ নেই, কোনো জোর জবরদস্তির দাগ? না, হাত তো একেবারেই পরিষ্কার দেখছি। জবরদস্তির কোনো চিহ্ন নেই, হাতাহাতিরও চিহ্ন নেই। তাহলে মেয়েটা মরলো কি করে? স্যার নাক থেকে রক্ত বেরিয়েছে। এমনও হতে পারে যে ও অসুস্থ ছিল আর হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মারা গিয়েছে। কিন্তু স্যার, কেউ তো দেখে থাকবে ওকে এখানে আসতে। এটাই তো সমস্যা, কেউ একে আসতে দেখেনি। এত গাড়ি আসতে যাচ্ছে, কেউ দেখলো না এনাকে। আর যদি দেখেও থাকেও কেউ, তাহলে পুলিশের কাছে গেল না কেন? যখন নাকের ভেতর থেকে রক্ত বেরোয় তখন অনেক কিছু ঘটতে পারে। হয় নাকের ভেতরে আঘাত লেগেছে, নয় কেউ ওকে মেরেছে। শালুকে এর বডির ওপরে বাইরে থেকে আঘাত লাগার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। আরে ভাই, বলতে তো দাও, কথা তো বলতে দাও। কোনো নতুন কথা হলে তবেই শুনবো। আরে নতুন কথাই ভাই, নাকের ভেতর যদি কোনোভাবে আঘাত লাগে রক্ত বেরোয়। দেখো, আমি এর নাকটাকে চেক করেছি, তুমিও দেখো। এ দেখো, নাকের ভেতর এত রক্ত আছে, আছে না? কিন্তু যতটা রক্ত নাকের বাইরে আসার কথা ছিল ততটা রক্ত বাইরে আসেনি। তার মানে রক্ত বেরিয়েছে আবার বেরোয়নি। আগে হ্যাঁ, এখন বলো নতুন কথা কিনা বলো। বাহ, বাচ্চারা হাতালি দাও। দাঁড়াও দাঁড়াও, রক্ত এই কারণে বাইরে আসেনি কারণ যখন হ্যামারেজ হয়েছিল। অভিজিৎ, তুমি হ্যামারেজ বোঝো তো? হ্যামারেজ? আগে হ্যাঁ, যখন মাথার ভিতরে কোনো শিরা ফেটে যায় তখন শরীরের ভিতর রক্তক্ষরণ হতে থাকে, যার থেকে মৃত্যু হয়। ভেরি গুড, বাচ্চারা তালি বাজাও। দারুণ বুদ্ধিমান লোক, বাহ, গুড গুড, তালি হয়ে গেছে বাজাও। শালুকে? হ্যাঁ হয়ে গেছে, যখন তোমরা বলো তখন। এনিওয়ে, কোথায় ছিলাম আমরা? হ্যামারেজ। ইয়াস, হ্যামারেজ। হ্যামারেজ হয়েছে, মেয়েটির মৃত্যু হয়েছে, আর আস্তে আস্তে ওই রক্ত নাকে জমা হয়েছে। এমনকি রক্তটা জমাট বেঁধে গেছে। তার মানে এর যখন মৃত্যু হয় তখনও হয়তো অজ্ঞান ছিল। শুধু এটুকুই নয় বস, এর চোখটা দেখবে তো একদম চমকে যাবে। এ দেখো, চোখের মধ্যে রক্তের সাথে সাথে নীল রং। এই নীল রং বিষের রং, ড্রাগসের বিষ। এই মেয়েটির রক্তে ড্রাগসের বিষ পাওয়া গেছে। এই মেয়েটি ড্রাগসের ওভারডোজের জন্য মারা গেছে। আর যখন কেউ ওভারডোজের জন্য মরে তখন তার পায়ের আঙুলের নিচে কিছু চিহ্ন ফুটে ওঠে। যখন আমি চেক করার জন্য এর জুতো খুলে দেখলাম, এ দেখো, আমি এই চিহ্ন দেখতে পেয়েছি। আর শুধু তাই নয়, এই চিহ্নটি ছাড়া আমি আরো কিছু জানতে পেরেছি। সেটা কি? এ দেখো, এই মেয়েটির পায়ে বালির কণা আটকে আছে। এ দেখো, আর এই পায়েও দেখো বালির কণা লেগে আছে। বালির কণাটা আমি পরিষ্কার করিনি তোমাকে দেখানোর জন্য। বালির কণা? এই মেয়েটাকে তো আমরা হাইওয়েতে পেয়েছি। তার মানে হলো এই মেয়েটা হাইওয়েতে আসার আগে কোনো সমুদ্রের বিচে গিয়েছিল।
হ্যাঁ বস, এই মেয়েটির মৃত্যু ওখানেই হয়েছে, বিচের ওপর। পরে কেউ এই মেয়েটির পা পরিষ্কার করেছে, জুতো পরিয়েছে আর হাইওয়েতে ফেলে দিয়েছে। সেজন্যই আমরা ওখানে কোনো সাক্ষী বা উইটনেস পাইনি, কেউ তোকে দেখতেই পায়নি। এটাও তো হতে পারে স্যার যে ড্রাগস নেওয়ার পরে সে রাস্তাতে এলো, ওখানে এসে সে জুতো পড়লো, তারপর সে মরে গেল। ফ্রেডরিক, যখন হ্যামারেজ শুরু হয়ে যায়, যখন মানুষ মরতে বসে, তখন হাঁটা খুব মুশকিল হয়ে যায়। তাই নাকি? তাহলে সে অটো চড়ে এসেছিল নিশ্চয়ই। আরে ফ্রেডি, ওখানে তো কোনো অটোওয়ালাও সামনে আসেনি, তাই না? কিন্তু এক মিনিট ফ্রেডরিক, প্লিজ তোমার মস্তিষ্কটাকে একটু শান্ত করো। আমি বলেছি যে মৃত্যুর আগে মেয়েটি অজ্ঞান ছিল। আমিও তো সেটাই বলতে চাইছি স্যার, চলতি অটো থেকে কেউ নিশ্চয়ই একে ফেলে দিয়েছে। ঠিক আছে বাবা, কেউ চলতি অটো থেকে একে ফেলে দিয়েছে, ব্যাস, খুশি? অভিজিৎ, দয়া, এক কাজ করো, হাইওয়ের আশেপাশে যে কটা বিচ আছে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো কেউ ওখানে মেয়েটিকে দেখেছে কিনা। মনে হচ্ছে এখানে পার্টি হয়েছে কোথাও। এই মেয়েটা এই পার্টিতে আসেনি তো? ওটা কি? মাস্ক, বেশ দামি মনে হচ্ছে। এত দামি মাস্ক কেউ এই বিচে কেন ফেলে দিয়ে গেছে? পুরো বিচে না কোনো সাক্ষী না কোনো প্রমাণ, ব্যাস পেলাম শুধু এই একটা মাস্ক। হ্যাঁ স্যার, স্যার হতে পারে ওখানে কোনো পার্টি হয়েছিল, আর যে জায়গাটায় পার্টিটা হয়েছিল ওখান থেকে লোকজনদের টাকা পয়সা দিয়ে সরিয়ে দিয়েছে। দয়া, কেউ তো একজন হবে যে পার্টিটা হতে দেখেছিল। স্যার এই মাস্কটাও বেশ দামি মনে হচ্ছে স্যার, সব জায়গায় পাওয়া যায় না এগুলো। এর মানে হলো দয়া, ওই পার্টিতে যারা এসেছিল তারা সাধারণ লোক নয়, অনেক পয়সাওয়ালা লোক, পয়সাওয়ালা। স্যার, যদি এই মেয়েটা পার্টিতে গিয়ে থাকে তাহলে দু তিনটে জিনিস হতে পারে স্যার। এক, মেয়েটা খুব বড় লোক ঘরের মেয়ে। দুই, পার্টিতে ড্রাগস নেওয়া হচ্ছিল, সেজন্যই মেয়েটা মারা গেছে। আমি তো সেই কথাটাই ভাবছিলাম অভিজিৎ, যে ওখানে ড্রাগস পাওয়া যায়। আর তৃতীয় ব্যাপারটা হলো যে ওখান থেকে আমরা এই মাস্কটা পেয়েছি। যদি একজন মাস্ক পরে গিয়ে থাকে তার মানে সকলেই মাস্ক পরে গেছিল। তার মানে মাস্কারেট পার্টি। হ্যাঁ, এই সমস্ত পার্টিতে যারা অ্যাটেন্ড করে তারা মাস্ক পরে আসে। পার্টিতে যাচ্ছে কিন্তু নিজের মুখ লুকিয়ে যাচ্ছে, এটা আবার কেন স্যার? সেটা এই কারণেই ফেডরিক্স, যাতে তোমাকে কেউ চিনে নিতে না পারে। মানে যে কেউ যেতে পারে এই ধরনের পার্টিতে। এটা কোনো সাদামাটা পার্টি নয় ফেডরিক্স, এটা ড্রাগসের পার্টি, ড্রাগসের রেড পার্টি। এই সমস্ত পার্টিতে লোকেরা মাস্ক পরে আসে, বুঝলে, যাতে তাকে কেউ চিনতে না পারে। আমিও যাবো স্যার এই ধরনের পার্টিতে, কেউ জানতেই পারবে না যে ফ্রেডি এসেছিল। কেউ যদি আমায় জিজ্ঞেস করে আমি বলে দেবো যে আমি ফ্রেডি না। মানে নিজের নামটা অবশ্যই বলবে। হ্যাঁ স্যার, একবার যখন আমি বলে দিলাম যে আমি ফ্রেডি না,
তারপর যে যা পারে তাই করুক। আমি ফ্রেডি না এটা বলে আমি কমসে কম বেঁচে তো যাব। আরে বাবা ফেডরিক্স, তোমার নামটাই বা কেন তুমি নেবে? অন্য কোনো নাম নিতে পারো। এই ধরো ফ্রেডি, টেডি, যা খুশি। হ্যালো, এসিপির পদ্মমান ইয়ার। কি আপনি ওই মেয়েটিকে নিউজে দেখেছেন? টেলিভিশনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিকানা বলুন। 13 গোপীনাথ রোড। ঠিক আছে। কি নাম বললেন আপনার? যোগেশ। ও আই সি। থ্যাংক ইউ মিস্টার যোগেশ, আমি আপনার সঙ্গে পরে দেখা করব। হ্যাঁ, কার ফোন ছিল জানো? কে স্যার? মিস্টার যোগেশ। মিস্টার যোগেশ, মেয়েটির স্বামী। মিস্টার যোগেশ? হ্যাঁ, আপনারা আপনারা সিআইডির লোক? আগে হ্যাঁ। আপনারাই আমার ওয়াইফের নিউজ টিভিতে দিয়েছিলেন? আগে হ্যাঁ। ফটোতে ওর চোখ দুটো বন্ধ ছিল। ওকে আপনাদের সঙ্গে এসেছে? আগে না, উনি আমাদের সাথে নেই। আসলে আমরা আপনার সঙ্গে সুজাতা দেবীর ব্যাপারেই কিছু কথা বলতে চাইলাম। আসুন। মিস্টার যোগেশ, অনেক দুঃখের সঙ্গে আপনাকে জানাতে হচ্ছে আপনার ওয়াইফ সুজাতা এখন আর পৃথিবীতে নেই। কি? এটা কি বলছেন আপনারা? যেটা সত্যি কথা সেটাই বলছি আমরা। সুজাতা, প্লিজ নিজেকে একটু শক্ত করে নিন। মিস্টার যোগেশ, আপনার স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ। আপনি পুলিশে কোনো কমপ্লেন করেছিলেন নাকি? সুজাতা কল সেন্টারে কাজ করত, আর ওর সবসময় নাইট শিফট হতো। ও প্রত্যেকদিন সন্ধ্যে 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেত, আর পরের দিন দুপুরবেলা ফিরতো। আমি তো জানতেই পারতাম না। যখন আমি টিভিতে নিউজ দেখলাম, তারপরেই আপনাদেরকে আমি ফোন করলাম। যোগেশবাবু, আপনি জানেন কি যে আপনার ওয়াইফ ড্রাগস নিতেন? ড্রাগস? এসব কি বলছেন আপনারা? ও কখনো এসব কিচ্ছু নিত না। আর আর এই এসব আপনারা কেন আমাকে জিজ্ঞেস করছেন? যোগেশবাবু, ব্যাপারটা হলো যে আমাদের কিছু জিজ্ঞাসা করতে হয়। ইউনো স্যার, সুজাতার মৃত্যু ড্রাগসের ওভারডোজে হয়েছে, কথাটা এর সামনে আমাদের বলা উচিত হবে না। আচ্ছা মিস্টার যোগেশ, আপনার স্ত্রী তার নিজের জিনিসপত্র কোথায় রাখতেন? মানে বলতে চাইছি, ওনার ঘর কোথায়? আমরা হাজব্যান্ড ওয়াইফ স্যার। আমরা দুজনে জিনিসপত্র এক জায়গাতেই রাখতাম, কিন্তু বেশিরভাগ সময় ও নিজের জিনিসগুলো বেডরুমে রাখতো। আমরা কি ঘরটা দেখতে পারি একবার? আসুন, এই যে এই ঘরটা। কাবেরী, দেখো দিকটা। আসছি। মিস্টার যোগেশ, প্লিজ আমাদের এই ঘরে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন, প্লিজ, কিছুক্ষণের জন্য। ওকে, ঠিক আছে। স্যার, আমি এই ভদ্রলোকের ক্যারেক্টারটা ঠিক বুঝলাম না। এই কি করে জানে না যে এর ওয়াইফ সুজাতা রেগুলার ড্রাগস নিত? সেটাই তো বুঝে উঠতে পারছি না। যদি সুজাতা ওই ড্রাগসের ওভারডোজে মারা গিয়ে থাকে, তাহলে তার মানে ও রেগুলারই ড্রাগস নিত। আর কোনো না কোনো সময় তো যোগেশের জানা উচিত। কিছু তো একটা গোলমাল আছে। এই রুমটা ভালো করে চেক করো, প্রতিটা আনাচে কানাচে ভালো করে দেখো। স্যার, এই দেখুন, আমি একটা ডায়েরি পেয়েছি, কিন্তু এর মাঝের এই পেজটা নেই। স্যার, কোথাও এই পেজের মধ্যে এমন কিছু লেখা ছিল না তো যেটা সুজাতা চায় না অন্য কেউ পড়ুক? আরে এখানে কি আছে?
স্যার মনে হচ্ছে আগের পেজে যেটা লেখা হয়েছিল তার ইমপ্রেশন এই পেজে রয়ে গেছে। হ্যাঁ, লাবণ্য একটু পেন্সিল দিয়ে রাব করে দেখো এতে কি লেখা আছে। ইয়েস স্যার। স্যার হ্যাঁ অভিজিৎ, এখানে কিছু লিখেছে মনে হচ্ছে। NIMOS, নিউমোস। এর নাম্বারও আছে নিচে। এটা বোধহয় এই নিমোজের নাম্বার হবে স্যার। সুজাতার জন্য এই নাম্বারটা খুব প্রয়োজনীয়। ও নিশ্চয়ই এই নাম্বারটা সঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ, এই নাম্বারটা একটা ফোন করো তো, 9876503452। খোঁজ নাও এ নিউমোস আসলে কে। হ্যাঁ হ্যালো, কিছু জানতে পারলে? অনিল বীরেনের বন্ধু? অনিল অনিল ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ আমি চিনি ওকে। ঠিক আছে, আমি দেখা করছি ওর সঙ্গে। ওকে। হ্যাঁ হ্যালো, কিছু জানতে পারলে? অনিল বীরেনের বন্ধু? অনিল অনিল ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ আমি চিনি ওকে। ঠিক আছে, আমি দেখা করছি ওর সঙ্গে। ওকে। আরে অভিজিৎ ভাই, তুই এখানে? হাই, কলেজ ছাড়ার পর এই তোর সাথে দেখা হলো। কি ব্যাপার, এখানে কি ভেবে? অনিল বীরেন কোথায়? আরে কি বলছিস তুই? তোর সাথে এতদিন পর দেখা হলো আর না কোনো হাই হ্যালো। মানে এখন তুই করছিস না কি? আমি একজন সিআইডি অফিসার। বীরেন কোথায়? সিআইডি? হ্যাঁ, কোথায় বীরেন? তুই কি জানিস না যে বীরেন মারা গেছে? মিথ্যে বলিস না। আমি জানি যে তুই জানিস বীরেন কোথায়। কোথায় ও? দেখ, আমি কোনো মিথ্যে কথা বলছি না। বীরেন কিন্তু এখন আর বেঁচে নেই। আমায় সত্যিটা বল। অভিজিৎ, তুই বদলে গিয়েছিস। অভিজিৎ, বদলে গেছিস। তুই সিআইডি অফিসার হয়ে গেছিস, তার মানে? মাথা খারাপ করিস না আমার। কোথায় বীরেন? এ কি করছেন? কি করছেনটা কি আপনি? ছাড়ুন ছাড়ুন। শ্রুতি, আপনি এখানে? যেভাবে আপনি রেগে বেরিয়েছিলেন আমি জানতাম কিছু না কিছু। বৌদি, তুমি এখানে কি করে? দেখুন দাদা, আমি হাত জোর করে বলছি, যদি আপনি জানেন যে বীরেন কোথায়, প্লিজ বলে দিন, প্লিজ। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। দেখো নীল, আমি নিজের চোখে দেখেছি বীরেনকে। আমি জানি এটা যে ও মরেনি। কোথায় ও? সত্যি করে বল, না হলে আমি কিন্তু। দেখ, বীরেন এক্স্যাক্টলি কোথায় আছে এটা আমি জানি না। হ্যাঁ, কিন্তু ও কোনো বড় বিপদে পড়েছে। এখন ওই বিপদটা যে কি আমি কিন্তু জানি না, কিন্তু ও আছে এই শহরেই। কোথায় পাওয়া যাবে ওকে? কালকেও আমার সাথে একটা বারে দেখা করবে। কোন বারে? রসিলা বার। হ্যালো হ্যালো, হু ইজ দিস? ভাই, নিমু ভাই বলছি। ভাই আমি ভিকি বলছি। ভিকি ভিকি? কোন ভিকি? ভিকি ভাই, আমি ভিকি বলছি। ভুলে গেছো? তুই আমার নাম্বারটা কোথা থেকে পেলি? ভাই ওই মানে ভাই ওই আমার এক বন্ধু আমাকে দিয়েছিল। কি কাজ আছে তোর? ভাই ও আমাকে বলেছিল নিমু ভাই ওকে ভালো মতো চেনে, তুই শুধু ফোন কর। দেখ শোন, আমার সময় নষ্ট করিস না। ভাই ওই ওই মাস্কারেড ভাই। সেটা আবার কি? আরে ভাই, তুমি তো সবকিছু জানো, তাও তুমি ভাই ও সবকিছু আমাকে পরিষ্কার বলে দিয়েছে একদম ভাই। তাহলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? আর তোর ওই বন্ধুটা কে রে? ভাই ফ্রেডি ভাই।
তুই আমার সাথে বাড়ি এসে দেখা কর। ভাই ভাই 1 মিনিট ভাই 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 আমি তোমাকে চিনব কি করে ভাই? আমি বারে কালো শার্ট পরে বসে থাকবো, ঠিক আছে? আমার সাথে 2টোর সময় দেখা করবি। ওকে ভাই, থ্যাংক ইউ। দেখলি বিবেক, আমার থেকে শিখলে না এরকমই উন্নতি করবি। ফেডরিক্স, নিজের বুদ্ধি নিজের কাছে রাখো, বুঝেছো? আমাদের এটা জানতে হবে যে মেয়েটাকে ড্রাগস নিমু দিয়েছে নাকি অন্য কেউ। আরো একটা ব্যাপার আছে স্যার, আমরা ওর হাজবেন্ডকে তো সহজেই ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা কিছুতেই মানতে পারছি না যে এটা কি করে সম্ভব স্যার যে ওয়াইফ ড্রাগস নেয় আর তার স্বামী কিছু জানেই না। ইয়েস স্যার। স্যার আমারও এটাই মনে হচ্ছে যে ওর হাজবেন্ড ওই মেয়েটাকে ড্রাগ এনে দিত। যা কিছুই হোক বিবেক, ওরা খুব ভয়ঙ্কর হতে পারে, সাবধানে যাবে। আমরা যদি আশেপাশেই থাকবো, মাস্কারেড পার্টি, ড্রাগস, খুন, মেয়ে, তাহলে কি চলে ওই পার্টিতে? মনে হচ্ছে এই নিমো, চলো গিয়ে দেখি। নিমোজ ভাই, আপনি নিমোজ ভাই তাই না ভাই? আপনি আমাকে ওই 2টোর সময় ডেকেছিলেন, ওই ভিকি ফোন, ওই ফ্রেডি ভাইয়ের বন্ধু। ও, তুই ফোন করেছিলিস? হ্যাঁ। এই মেয়েটা আবার কে? ও কি ভাই? তোর সাথে এই মেয়েটাকে? ভাই ও আমার গার্লফ্রেন্ড ভাই, আর এখানে তো পার্টনার ছাড়া ভেতরে আসতেই দেয় না ভাই। এর আগে কখনো মাস্কারেড পার্টিতে গিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি অনেক মাস্কারেড পার্টিতে গিয়েছি ভাই, কিন্তু এইরকম স্পেশাল মাস্কারেড পার্টিতে এর আগে যাইনি ভাই। ভাই ওই ফ্রেডি ভাই আমাকে বলেছিল যে আপনি আমাকে কিছু আরে বিবেক, আরে মিস্টার সিআইডি, আজ এখানে কিভাবে? আর সিআইডি থেকে কি মুক্তি পেয়েছিস না কি বে? সিআইডি? এই তুই কার সাথে কথা বলছিস? আর তুই কে? বিবেক আমি। কে? আমার সাথে একদম চালাকি করবি না, গান নিচে রাখ আমি please। বলছি কিন্তু। এগোবি না, একদম চালাকি করবি না ভাই দেখো, না হলে গান সালিকে নিচে রাখতে উড়িয়ে বলছি, দেবো, রাখ please। আমি বলছি কিন্তু। এগোবি না, গান নিচে রাখ একদম please, চালাকি বলছি। করবি না, দেখো না ভাই, হলে সালিকে গান উড়িয়ে নিচে দেবো। রাখ, please। সরে যায় এখান দেখো ভাই, থেকে। please। স্যার, স্যার আমি শুধু মাস্কারেড পার্টির জন্য ফিস জড়ো করি স্যার। আমার কান গান শুনতে চাইছে, কনফেশনের গান। স্যার, স্যার আমি কিচ্ছু জানি না স্যার। আরে না 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 না, এটা সেরকম গান নয়, ভালো কিছু শোনাও। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। ড্রাগসের গান শোনাও। স্যার কিসের ড্রাগ স্যার? দয়া, টিউনিংটা খারাপ আছে, রেডিওটা ঠিক করো। এক্ষুনি ঠিক করে নিচ্ছি স্যার। নিমোজ, বলছি স্যার, এবার বলো, বলছি। অল্প বয়সীদের কাছে ড্রাগস কে বিক্রি করে মাস্কারেড পার্টির অজুহাতে? স্যার আমি না, ওটা তো দয়া টিউনিং। বলছি স্যার, এক অমল নামের লোক আছে স্যার। কোথা থাকে ও? স্যার আমি জানি না। আমার কান কেঁদে উঠছে গান শোনার জন্যে, শোনাও। আমি সত্যি বলছি স্যার, আমি ওকে কোনোদিনও দেখিনি স্যার। স্যার ও শুধু ফোনেই কথা বলে, কখনো সামনে আসে না। তুমি ওই ড্রাগের পার্টিগুলোতে যাও। হ্যাঁ হ্যাঁ যাই স্যার। হ্যাঁ, এটাই তো আসল কথা, এটাই ভালো গান। ভালো গান আরো শোনাও, আরো শোনাও। একটা মেয়েকে তোমরা মার্ডার করেছো ড্রাগের ইনজেকশন লাগিয়ে। হ্যাঁ, আমরা ওই লোকটাকে চাই যে এগুলো করেছে, বুঝলে? আমি তো ওখানে মাঝে মাঝে যাই স্যার। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। না স্যার। আচ্ছা, এই মেয়েটাকে চেনো না? চেনো কি একে? এই মেয়েটা পার্টিতে ছিল স্যার। এই মেয়েটারই খুন হয়েছে। ও মরে গেছে স্যার? হ্যাঁ মরে গেছে। এই মেয়েটার সাথে একটা ছেলেও ছিল স্যার। তাহলে ওই হবে ওর হাজবেন্ড যোগেশ। দেখা ওকে। সেটা কি এই লোকটা? এ ছিল না স্যার। এ নয়, হাজবেন্ড ছিল না, পার্টিতে অন্য কারোর সঙ্গে গেছিল হাজবেন্ডকে না জানিয়ে। আচ্ছা, পরের মাস্কারেড পার্টিটা কবে? এখানে তো কেউ নেই। আদৌ পার্টি ওয়ার্টি আছে নাকি নিমো আমাদেরকে বোকা বানাবে? পাসওয়ার্ড বলুন। ব্ল্যাক ইউনিকর্ন। ওকে।
আসুন আমার সাথে আসুন। তো এই হচ্ছে মাস্কারেট পার্টি স্যার। অভিজিৎ, এখানে খুব বড় চক্র আছে, এদেরকে ফলো করো। স্যার দয়া। ড্রাগস বিক্রি হচ্ছে স্যার বাইরে। মাস্কারেট পার্টির নামে ড্রাগস বিক্রি করা হয়। আমাদের যে করেই হোক অমলকে ধরতে হবে। ওই একমাত্র লোক যে আমাদের সুজাতার খুনির কাছে পৌঁছে দিতে পারে। স্যার কিন্তু এই অমলকে আমরা চিনব কি করে স্যার? কোনো না কোনো ভাবে ওকে নিশ্চয়ই আমরা চিনে নেব। বিবেক, চিন্তা করো না, চারদিকে ছড়িয়ে পড়ো, খোঁজো, পাওয়া তো নিশ্চয়ই যাবে। আচ্ছা, এই অমলটা এখানে লুকিয়ে বসে নেই তো? কে তুমি? কোথায় যাচ্ছ? তুমি জানো না এখান থেকে ভেতরে যাওয়া বারণ? সরি ভাই, সরি। আমি ভাবলাম টয়লেটেটা খুব জোর পেয়েছিল। ঠিক আছে, চলেছি। এটা তোমার টয়লেট মনে হচ্ছে? সরি বললাম না, সরি। এই দাঁড়াও, মুখ দেখো তোমার। ভাই ছেড়ে দাও না, কিছু না, কিছু না। না, তোমাকে যেতে দেবো না। মুখটা দেখাও, মুখটা দেখাও। বল, বল অমলকে কোথায় পাবো? হ্যাঁ বল। বন্ধ করে থাকলে কিচ্ছু হবে না। ওই মেয়েটার আমি কি অবস্থা করেছিলাম জানা নাই তোর? কি করেছো? কোথায় আছে ও? ও তোর মতন চুপ করেছিল। ওর জানা ছিল না একবার যে আমার ম্যাসকারেড পার্টিতে আসে আমার বাস অধীনস্থ অমল, হয়ে যায়। অনেক দূরে গিয়েছো। তোমরা কে? এই যে বাহাদুর, আমরা সিআইডি থেকে। ফটোটা দেখো CID? একে। একে চেনো? কে এই মেয়েটা? এই মেয়েটার মৃত্যু ড্রাগের ওভারডোজের জন্য হয়েছে, আর তুই বলছিস যে তুই জানিস না মেয়েটাকে? সুজাতাকে ড্রাগ কে দিয়েছিল? হ্যাঁ, কিসের জন্য মারা গেল মেয়েটা? আমি জানি না। বল। সুজাতার মৃত্যু এই লোকটার জন্য হয়েছে। এটা কে? প্রতুল। প্রতুল? প্রতুল? আমি 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 একজন রিপোর্টার। ওর সঙ্গে আমার ইন্টারনেটে পরিচয় হয়েছিল। একদিন ও আমাকে বলেছিল যে ও ড্রাগস নেয়, আর ড্রাগস ছাড়া ও বাঁচতে পারবে না। আমি ওকে ব্ল্যাকমেল করছিলাম। আমি
এই স্পেশাল ম্যাসকারেড পার্টির কথা শুনেছিলাম, কিন্তু দেখতে চাইছিলাম যে এখানে কি হয়। আমি সুজাতাকে বললাম যে যদিও আমি যা বলবো সেরকম না করে তাহলে আমি ওর হাজবেন্ডকে ওর ড্রাগস নেওয়ার এই অভ্যেসটার কথা বলে দেব। সুজাতা আমার কাজ করবার জন্য রাজি হয়ে গিয়েছিল। আমরা দুজন এখানে পার্টিতে এসেছিলাম। এখানে ও আমাকে ক্যামেরা সহ ধরে ফেলেছে। কে তুমি? তোমার মুখোশটা খোলো, খোলো। গার্ডস, ধরো ওকে, যেন পালাতে না পারে। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। তুমি কি এই লোকটাকে চেনো? তুমি কি এই লোকটাকে চেনো? বলো। তোমরা দুজন এখানে কি করতে এসেছিলে? কি করতে এসেছিলে? ও, ক্যামেরা। হ্যাঁ, খালি। ক্যামেরার চিপটা কোথায়? ফটোর চিপটা কোথায়? তাড়াতাড়ি বলো, নইলে তোমরা এখনো আমাকে ঠিক চিনতে পারোনি। আমি কি করতে পারি সেটা তোমরা চিন্তাও করতে পারবে না। যদি সেদিন সুজাতা পার্টি থেকে পালিয়ে না যেত তাহলে আজ আমাদের সঙ্গে থাকতো। সুজাতা আর কোনোদিন আসবে না। এই লোকটা ওকে ড্রাগস দিয়ে দিয়ে মেরে ফেলেছে। কি? সুজাতা মারা গেছে? যখন আমি জানলাম যে ক্যামেরাতে চিপটা নেই, তখন আমার মাথা খারাপ হয়ে গেছিল। প্রতুলকে সত্যি কথা বলবার জন্য আমি সুজাতাকে আস্তে আস্তে ড্রাগ দিতে শুরু করি। তবে যদি সত্যি কথাটা প্রতুল বলেও দিত, তার আগে সুজাতা ড্রাগসের ওভারডোজে মরে গেল। আর আমার লোকেরা ওর লাশটাকে হাইওয়ের কাছে ফেলে দিল। ওই চিপটা কোথায় প্রতুল? এই অপরাধে তুমিও জড়িত প্রতুল, শাস্তি তুমিও পাবে। আর অমল, তোমার এই মাস্কারেড পার্টির এতদিনের জার্নি এখানে শেষ। অভিজিৎ, তোমার কি মনে হয় যে বীরেন আজ এই বাড়ি আসবে? হ্যাঁ, ওই অনিল তো এটাই বলেছে। সত্যি ভাই, আমি আমার সমস্ত সমস্যায় তোমাকে সব সময় ঢুকিয়ে নিই ভাই, তাও তুমি আমাকে কখনো একা করোনি। থ্যাংক ইউ ভাই। আর কি সব বলছো অভিজিৎ? আরে তুমি তো কতবার আমায় সাহায্য করেছো। এসব হয় বন্ধুদের মধ্যে। কিন্তু গত কেসটায় তুমি বেশ চিন্তিত লাগছিলে। আর বোধহয় এখনো তোমার ঝামেলা কিছু কমবে বলে মনে হয় না। তার মানে? বীরেন বেঁচে আছে, তার মানে এবার তোমাকে শ্রুতিকে বলে যেতে হবে। হ্যাঁ ভাই, জানি সেটা। আমার শ্রুতিকে ভুলতেই হবে। ঠিক আছে, আমি এমনিতেও আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। চলো, ঠিকই আছে, তুমি নিজেই নিজেকে সামলে নিয়েছো। আর এমনিতেও সিআইডিদের জীবনে এইসব এই প্রেম ভালোবাসার কথা বলার জন্য জায়গা নেই, কোনো জায়গা নেই। অভিজিৎ, তুমি কি এখনো? কি করব ভাই, আটকাতে তো পারছি না নিজেকে আমি। দয়া, বীরেন ও সত্যি বেঁচে আছে। দয়া, বীরেন। অভিজিৎ, তুই? আমি খুব খুশি হলাম তোকে দেখে।
আমি জানতে পেরেছিলাম যে তোর মৃত্যু হয়ে গেছে। হৃৎপিণ্ড বড় অদ্ভুত বস্তু, মাঝে মধ্যে এর ওপর অ্যাটাক হয়, যাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। হার্ট অ্যাটাক দু রকমের হয়ে থাকে। একটা অ্যাটাক হলেই মানুষ হাসপাতালের দিকে দৌড়ে যেতে থাকে, দৌড়ে যায় কি, নিয়ে যেতে হয়। আর দ্বিতীয় হার্ট অ্যাটাক হলে তো হৃদয়ে চোট খাই আমরা। আমি বলতে চাইছি যে যখন কেউ কাউকে মনে মনে কামনা করে তো মনের মধ্যে একটা অদ্ভুত আবেশ তৈরি হয়। এই আমাদের অভিজিৎ বাবুকে ধরুন না, আজকালের কাজে মন লাগছে না। এসিপি স্যার তো খুবই বুদ্ধিমান, চট করে বুঝে ফেললেন। উনি আজকাল অভিজিৎকে কিছু বলেন না। আপনারা তো জানেনই নিশ্চয়ই কেন। এই অভিজিতের বাড়িতে আজকাল কেউ থাকতে শুরু করেছে। অভিজিৎ বেশ ঘাবড়ে গেছিল যখন সে শ্রুতির হাজবেন্ডকে দেখেছিল জীবিত অবস্থায়, মরেনি সে। দেখুন, অভিজিতের কথা বলতে গিয়ে কেসের ব্যাপারে তো বলতে ভুলেই গেছি। এই কেসটাতেও হৃদয়ের গল্প আছে। আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে খুন কেন করলো, কে করলো। আর যখন জানতে পারলাম তখন অনেকটাই দেরি হয়ে গেছে। যখন খুনি ধরা পড়লো তখন আমরা সবাই অবাক। এই অনেক ড্রিঙ্ক হয়ে গেছে অরণ্য, এরপরে আর নয় কিন্তু। হ্যাঁ, ওকে, ব্যাস এটাই শেষ। ইউ নো হোয়াট, দেখো না একটু, সবাই কত এনজয় করছে। কি পার্টি তোমার এটা, ওয়াও। করবেই তো, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেটা কে শুনি? আমি করেছি, সো এনজয় তো অবশ্যই করবে। হ্যাঁ ভাই, হ্যাঁ সেটাই, তোমার পার্টি তো এরকম হবেই। কংগ্রাচুলেশনস, থ্যাঙ্কস। কি ব্যাপার বলো তো, আজকে তোমাকে একদম দারুণ দেখাচ্ছে। থাক থাক, অনেক হয়েছে। ব্যাস ব্যাস, বেশি বলিস না, ঘ্যাম বেড়ে যাবে। আরে তোর থেকে বেশি সুন্দর লাগছে না, তোকে তো আজকেও প্রত্যেক সময়ের মতন ভীষণ সুন্দর লাগছে। ভাই অরণ্য, আমার কিন্তু মনে হচ্ছে আজও তোমার কোটি টাকার প্রফিট হয়েছে। আরে আমাকেও তো বলো, তোমার বিজনেসের সিক্রেটটা কি? সিক্রেট? তোমার বিউটিফুল ওয়াইফ নাকি অন্য কিছু? সিক্রেট এটাই হলো যে আমার এই একমাত্র স্ত্রী মায়া, শি ইজ ভেরি লাকি ফর মি, ইউ নো। আরে আরে, আচ্ছা শীতল, তুমি কিছু খাবে? দেখো আমরা ওদিকে যাচ্ছি, তোমরা ড্রিঙ্ক করবে না কিন্তু, ওকে? হ্যাঁ, না না, এটাই লাস্ট। শোন, তুই একটা কাজ কর, ছোট্ট একটা পিক বানিয়ে নিয়ে আমার জন্য। হ্যালো মায়া, হাই বিকি। কোথায় চলেছো তুমি? চলো ডান্স করি আমরা। বিকি, এটা কি করছো তুমি? ডান্স। বিকি, আমার হাত ছাড়ো প্লিজ। ডান্স। আমি বলছি আমার হাতটা ছাড়ো। না, চলো না ডান্স করি আমরা। এই অরণ্য, কি হয়েছে বলো তো? হাত ধরে ডান্স করার কথা বলছিলাম। আমি দেখলাম তুমি তো ডান্স করো না, তাহলে আমি ডান্স করে নি। তোর সাহস কি করে হয়? হ্যাঁ, সর। ভিকি, আমার বৌদির সাথে কিরকম ব্যবহার করতে হয় তুই জানিস না? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমার বন্ধু হয়ে তুই এরকম করলি? এই ছাড়ো তো দেখি, কার বৌদি, কিসের বৌদি, সবাই সব জানে। অরণ্যর বিজনেস কার জন্য রমরম করে চলে। আরে অন্য চাচার ওকে খেয়ে আছে, ছেড়ে দে ওকে। আরে ওকে বুঝিয়ে কোনো লাভ আছে? আরে ছেড়ে দে বলছি। এই সিকিউরিটি, একে তোলো আর বাইরে বার করো। প্রাণে মেরে দেবো ওকে আমি, ও চেনে না আমি কে। এই না চা। আমি দেখছি। আমাকে ক্ষমা করে দাও শ্রুতি, আমাকে ক্ষমা করে দাও। আমার জুয়া খেলার অভ্যেস হয়ে গিয়েছিল, আর এই জুয়ার পাল্লায় পড়ে আমি একটা লোকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিলাম।
সেই টাকা আমি আর ফেরত দিতে পারিনি। ও আমাকে ফোনে বারবার হুমকি দিচ্ছিল, যদি ওর টাকা আমি ফেরত না দিই তাহলে ও তোমাকে আর বেনিকে প্রাণে মেরে ফেলবে। আগে হ্যাঁ শ্রুতি ম্যাডাম, আপনাদের দুজনের প্রাণ বাঁচানোর জন্য বীরেন নিজের মৃত্যুর একটা নাটক করেছিল। হ্যাঁ, যখন আমি জানতে পারি যে তোমরা দুজন মুম্বাইতে রয়েছো, তখন আমি তোমাদের খুঁজতে এখানে চলে আসি। বীরেন, যা হয়েছে তা হয়েছে, ভুলে যাও। চলো বাড়ি যাই। না না শ্রুতি, না, আমরা কোথাও যেতে পারবো না। ওই লোকটা, ও এখন আমার পিছু করছে। ও আমাকে ছাড়বে না গো। আচ্ছা অভিজিৎ, একবার শেষবারের মতো সাহায্য করুন। আমি জানি যে আপনি অনেক কিছু করেছেন আমার জন্য। শেষবারের মতো আর একবার দয়া করুন, আমার হাজবেন্ডের প্রাণ বাঁচিয়ে নিন প্লিজ। এটা কি বলছেন আপনি? আমি আপনাদের কোনো দয়া করিনি। আর রইল বীরেনের জীবন বাঁচানোর ব্যাপার, ও আপনার হাজবেন্ড অবশ্যই, আর সেই সঙ্গে আমার বন্ধুও। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনাদের দুজনের। হ্যাঁ দয়া, খুন হয়ে গেছে। ঠিক আছে, আসছি। বীরেন, তুমি এখানেই থাকো, আমায় এখন একটু যেতে হবে, একটা মার্ডার হয়ে গেছে। মাই গড, বডিটা খুব আরামসে স্টিয়ারিং এর উপর রয়েছে স্যার। এই পিছনে আঘাত লেগেছে, ও এখানে বসেছিল হয়তো, আর এই পিছন থেকে কেউ ওকে আঘাত করেছে। ক্ষতটা খুব গভীরে মনে হচ্ছে। অভিজিৎ স্যার, তুমি একটু পিছনে বসো, যেখান থেকে ওকে মারা হয়েছে। কেউ মনে হয় অনেক ওপর থেকে অনেক ফোর্স দিয়ে ওর মাথায় আঘাত করেছে, সেই জন্যই এতটা গভীর ক্ষত। অভিজিৎ, একবার হাতটা উপরে তুলে দেখো তো। না স্যার, এত ফোর্স আসতে পারে না স্যার। এর মানে হলো একে কেউ বাইরেই মেরে ওকে টানতে টানতে গাড়িতে বসিয়ে দিয়েছে। স্যার, এর জামা কাপড়ে তো ধুলো মাটি কিছু লেগে নেই, তার মানে মাটিতে টানতে টানতে নিয়ে আসেনি একে, কেউ একে তুলে গাড়িতে নিয়ে এসেছে। মনে হচ্ছে 2-3 জন ছিল স্যার, বেশ প্ল্যান করে খুন করা হয়েছে একে। কন্ট্রাক্ট কিলিং, সুপারি, প্রেম টেমের ব্যাপার হতে পারে ও স্যার, আর নয়তো প্রপার্টির চক্কর। একে দেখে তো মনে হচ্ছে বেশিক্ষণ আগে মরেনি স্যার, আমার মনে হচ্ছে 2 ঘন্টাও হয়নি স্যার। এর জামাটা ভেজা কেন? আজ বৃষ্টি তো হয়নি, তাহলে এর জামা কাপড় ভিজে কেন? এর পকেটেও তো কিছু নেই স্যার। অদ্ভুত ব্যাপার স্যার, যে মেরেছে তার হাতে এত সময় ছিল যে পকেট থেকে সবকিছু বার করে নিয়েছে, না হলে কেউ মর্ডার করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা অভিজিৎ, এর চেহারা ড্রেস দেখে তো মনে হচ্ছে কোনো বড় ঘরের ছেলে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এর জামা ভিজলো কি করে? স্যার এই দেখুন, স্যার ব্রেসলেট। সোনার ব্রেসলেট? অদ্ভুত ব্যাপার, খুনি সবকিছু নিয়ে গেল অথচ এত দামি সোনার ব্রেসলেটটা ফেলে গেল। ও দেখতে পেল না? না দেখার তো কোনো কারণ নেই, সামনেই পড়েছিল, যে কেউ দেখতে পাবে।
আর যদি ওই লোকগুলো এই বডিটাকে গাড়িতে তুলেই থাকে তাহলে ব্রেসলেট সামনেই পড়েছিল, অবশ্যই দেখতে পাওয়া উচিত। জেনে শুনে রেখে দিয়ে গেছে। কিসের জন্য জানো? কার জন্য? তোমার জন্য। আমার জন্য? আমার জন্য কেন স্যার? আমি তো এই লোকটাকে চিনিও না। এই জন্য। স্যার, আপনি আমাকে এইসব ঝামেলার মধ্যে জড়াবেন না। তোমার জন্য মানে আমাদের জন্য, সিআইডির জন্য। স্যার, হ্যাঁ, এই দেখুন চাবিতে কি লাগানো আছে। ভ্যালে পার্কিং এর কার্ড স্যার। জিকে ক্লাব, আজ রাত্রেরই, 4 ঘন্টা আগের। জিকে ক্লাব? এর মানে হলো এ নিশ্চয়ই জিকে ক্লাব থেকেই এসেছে। জিকে ক্লাব গিয়েই জানতে হবে যে এই ধনী লোকটি কে, আর কে এমন আছে একে মারতে চেয়েছিল। আরে বিকিকে কে ডেকেছিল বলো তো? ও শ্রাবণীর বন্ধু। আমি শুনেছি ও সমস্ত পার্টিতে সকলের সঙ্গে এরকমই ব্যবহার করে। সাহস তো দেখো ওর, ওকে না মায়ের হাত ধরে টানছে। অরণ্যের মতো ছেলেকে রাগিয়ে দিল। তুমি জানো অরণ্য কি কি করতে পারে? অরণ্যর সাথে থাকা মানে বিপদ নিয়ে ঘোরা। স্টপ দি মিউজিক। আমরা সিআইডি থেকে আসছি। যে এই পার্টি দিয়েছে সে কোথায়? আমি ওর বন্ধু সাহিল। এ পার্টিটা অরণ্য দিয়েছে। অরণ্য কোথায়? ও তো কখন বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেছে? নিজেই পার্টি দিয়েছে আর এত তাড়াতাড়ি বাড়িও চলে গেছে? অ্যাকচুয়ালি স্যার, ওদের ঝগড়া হয়েছিল, তাই ওর মুড খারাপ হয়ে গেছে। ঝগড়া? কি নিয়ে ঝগড়া? হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি ভিকি অরণ্যের ওয়াইফ মায়ার হাত ধরেছিল, এই জন্যে। ওকে, বিবেক ফটোটা এদের দেখাও তো। আরে এটা তো ভিকি। কে ভিকি? স্যার, অরণ্যর এর সাথেই ঝগড়া হয়েছিল। আর এ কি হয়ে গেল ভিকির? কিছুক্ষণ আগে তো ও এখানেই ছিল স্যার। একে খুন করা হয়েছে। খুন? এই অরণ্যকে কোথায় পাবো? ও টেলিফোন নাম্বার আর অ্যাড্রেসটা দাও তো দেখি। এতে এতটা চিন্তা করার হয়েছেটা কি? দাদা ওই তুই চুপ কর শ্রাবণ। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোর বন্ধু জানে না সেটা। এতটুকুও ম্যানার্স জানে না ও। তুমি শ্রাবণকে কেন বকছো? আচ্ছা, এতে ওর অন্যায়টা কোথায় হয়েছে? ও কি জানতো যে ভিকি এরকম উল্টোপাল্টা কাজ করে বসবে? দাদা, শ্রাবণ এই ব্যাপারে সত্যিই কিছু জানে না। আমি তোমাকে প্রমিস করছি যে আজকের পর থেকে ভিকির সাথেও কখনো কথা বলবে না। সরি দাদা। এই সময় আবার কে আসতে পারে? বলুন। আমরা সিআইডি থেকে। আচ্ছা, মিস্টার অরণ্য বাড়িতে আছে? হ্যাঁ স্যার, দাদা ঘরে আছে, আসুন ভেতরে। দাদা, এনারা সিআইডি থেকে এসেছে, তোমার সাথে দেখা করবে। মিস্টার অরণ্য, জিকে ক্লাবে আপনি পার্টি দিয়েছিলেন? আগে হ্যাঁ, ওটা আমার বিজনেস পার্টি ছিল, আর আমরা সবাই ওখান থেকেই আসছি। এই লোকটাকে চিনতে পারছো? এ এ এ হলো বিকি, আমাদের সাথে একটু আগে পার্টিতে ছিল। কেউ একজন একে খুন করেছে। এটা কি করে হতে পারে? ও তো একটু আগে আমাদের সাথে পার্টিতে ছিল। আর এর খুনও কিছুক্ষণ আগেই হয়েছে। আপনার সাথে বিকির পার্টিতে ঝগড়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হয়েছিল। ও আমার স্ত্রী মায়ের সাথে বাজে ব্যবহার করেছিল। তারপর আপনি ওকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, হুমকি আমি তো রেগে গিয়ে এমনিই বলেছিলাম। আর সেই সময় ভিকি পার্টি ছেড়ে চলে যায়। কিন্তু আমরা তো পার্টি থেকে সোজা বাড়িতেই ফিরেছি, আর আমি আর অরণ্য তো একসাথে আছি। শ্রাবণ? আমি আর শ্রাবণ অন্য একটা গাড়িতে একসাথেই এসেছি। এই ব্রেসলেটটা কার? ব্রেসলেট? এটা তো অরণ্যর। 2-3 দিন ধরে পাওয়া যাচ্ছিল না, হারিয়ে গিয়েছিল। কিন্তু এটা আপনারা কিভাবে পেলেন? এই ব্রেসলেট আমরা বিকির বডির কাছে পেয়েছি। এটা কি করে হতে পারে? নিশ্চয়ই আমাকে ফাঁসানোর কেউ চাল চেলেছে। কেউ চুরি করে ওখানে রেখে দিয়েছিল। আপনারই ব্রেসলেট কেন চুরি করলো মিস্টার অরণ্য? কয়েকটা দিন আগে মিস্টার অরণ্যর ব্রেসলেট খুঁজে পাওয়া যায় না। যখন মায়া আর অরণ্য বাড়িতে ব্রেসলেটটা খুঁজতে যায় তখন খুঁজে পায় না, কিন্তু যখন পাওয়া যায় তখন এই ব্রেসলেটটা কোথায় দেখা যায়? ভিকির লাশের কাছে। বিকির লাশের পাশে? কোথায়? স্যার, ভিকির লাশের কাছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ব্রেসলেটটা ভিকির লাশের কাছে পৌঁছলো কি করে? এক্স্যাক্টলি, এই ব্রেসলেট বিকির লাশের পাশে গেল কি করে? এখন এই ব্রেসলেট ওখানে পৌঁছানোর জন্য
তিনটে রাস্তা আছে। নাম্বার 1, হয়তো এই ব্রেসলেট হাওয়ায় উড়ে বিকির লাশের কাছে পৌঁছেছে। নাম্বার 2, বিকি মরার আগে নিজের পকেট থেকে ব্রেসলেটটা বের করে নিজের লাশের পাশে রেখে দেয়, নিজের পাশে রেখে দেয় আর ও মরে যায়। আর নাম্বার 3, ভিকির খুনি ভিকিকে খুন করার পর এই ব্রেসলেটটা ওখানে রেখে দেয়। এটাই নিশ্চয়ই হয়েছে স্যার, নাহলে এভাবে যদি ব্রেসলেট উড়ে লাশের পাশে গিয়ে পড়ে তো অনেক কিছুই হতে পারে স্যার। আজকাল তো দয়া অনেক কিছুই হয়, অনেক কিছুই হতে পারে। হ্যাঁ দয়া, এই ব্রেসলেটটা জেনে শুনেই রাখা হয়েছে। হ্যাঁ স্যার, যাতে সবাই এই কথাটাই বলে যে অরণ্যই খুনটা করেছে। আর পার্টিতে হুমকি তো দিয়েই ছিল অরণ্য। সো এই ব্যাপারটারই হয়তো কেউ সুযোগ নিয়েছে, ভাবলো অরণ্য তো হুমকি দিয়েইছে, তো হয়তো মেরেও দেবে। এর মানে হলো এই কাজটা ওই লোকটাই নিশ্চয়ই করতে পারে যার সাথে অরণ্যর ফ্যামিলির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। স্যার, অরণ্য আর শ্রাবণ দুজনে বিজনেস পার্টনার ছিল, দুজনের বিশাল বড় বিজনেস। একজন মরলে আরেকজনের বিরাট বড় প্রফিট হবে। সো আমার মনে হয় ভিকির ঝামেলাটাও কেউ ইচ্ছাকৃতভাবেই করিয়েছে। হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। কি গল্পের হিরোর অ্যাক্সিডেন্ট? টেম্পারেচার নর্মাল। তুমি এগুলো নোট করে রাখো, পেশেন্ট পার্টিকে বলবে। দেখো, কার্ডিয়াকে ডক্টর বিশ্বাসের রিপোর্ট এসে গেলে অফিসে নিয়ে এসো। ডাক্তারবাবু, অরণ্য ঠিক আছে তো? দেখুন মায়াদেবী, এখন ওনার অবস্থা খুবই খারাপ, খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার। ও বেঁচে যাবে তো না? এখন আমরা কিছু বলতে পারছি না। ডাক্তারবাবু প্লিজ, আমি ওর সঙ্গে দেখা করতে পারি প্লিজ? দেখুন মায়াদেবী, এখন তো ওনার জ্ঞান নেই, কথা বলে লাভ নেই। আমি অরণ্যর ওয়াইফ হই, আমি ওর পাশে বসতে পারি, ওর হাতটা ধরতে পারি। প্লিজ ডাক্তারবাবু, বোঝার চেষ্টা করুন। দেখুন, এটা আইসিইউ, আপনাকে অ্যালাউ করতে পারি না। ডাক্তারবাবু, আমি এসিপি পদ্মমান, সিআইডি থেকে। হ্যালো স্যার। অরণ্য কেমন আছে? স্যার, এখন ওনার অবস্থা ক্রিটিক্যাল। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ওনার জ্ঞান ফিরে আসে। বাঁচার আশা আছে তো? ওই একই প্রশ্ন এখন উনিও জিজ্ঞেস করেছিলেন। বুঝতে পারছি না কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করা হচ্ছে। বাড়ির লোকেরা প্রার্থনা করেন, ডক্টরকে বলেন প্লিজ এনাকে বাঁচিয়ে দিন, কিন্তু এখানে জিজ্ঞেস করা হচ্ছে উনি বেঁচে যাবেন তো? দেখুন, আমি এই কারণে বলছি যে অরণ্যবাবুর কাছে কিছু আমাদের জানার আছে, আর উনি কেন জিজ্ঞেস করলেন সেটা তো উনিই বলতে পারবেন। আপনারা বলতে চাইছেন যে আমি অরণ্যর মৃত্যু কামনা করছি? এসব আপনি কি বলছেন? এসিপি স্যার অজান্তে কখনো কখনো এসব বলেন। দেখুন, আমি অজান্তে কিছু বলি না। উনি রসিকতাও করেন যখন ব্যাপার একটু বেশি সিরিয়াস হয়ে যায়। অভিজিৎ, আমি রসিকতা করছি না। দেখুন মায়াদেবী, এসিপি স্যার সবাইকে সন্দেহ করছেন, তাই আপনার উপরে সন্দেহ করছেন, এটাই আমি কিছু করতে পারবো না। আপনাদের মধ্যে কারোর নজর লেগেছে, তাই অরণ্যর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইসব খারাপ নজর টজর কিছু হয় না, বুঝেছেন? আপনার পার্টি থেকে একজন বেরিয়েছে আর সে খুন হয়ে গেছে, আর এখন অরণ্যবাবুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এর পিছনে অন্য কোনো চক্রান্ত আছে। মায়াদেবী, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? বাড়ি থেকে বেরিয়েছিল অফিসে যাওয়ার জন্য, তারপর একজন ফোন করলো যে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। ও, খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এই অরণ্য তো মরতে মরতে বেঁচে গেছে। দেখো তো একটু, গাড়িটাকে ভালো করে চেক করে দেখো, দেখো অ্যাক্সিডেন্ট হলো কি করে। স্যার, হ্যাঁ, এই ব্রেক অয়েল বক্স একদম খালি স্যার, মনে হচ্ছে এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে, ব্রেক ফেল হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই ব্যাপার। ব্রেকের তার কাটা রয়েছে। এটাই হয়েছে স্যার, ব্রেক ফেল হয়ে গেছে। নিশ্চয়ই কেউ গাড়িটার ব্রেকে কোনো গড়বড় করেছিল স্যার। মানে একজন কেউ আছে যে অরণ্যকেও মেরে ফেলার চেষ্টা করছে। স্যার, হ্যাঁ, খুনি একটা চিহ্ন ছেড়ে গেছে স্যার। কোথায়? এই দেখুন, ফিঙ্গারপ্রিন্ট। এই আঙুলের ছাপ নিশ্চয়ই তার স্যার, যে ব্রেক ফেল করিয়েছিল। স্যার, এই ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করে দেখো, দেখো ওই ফিঙ্গারপ্রিন্টটা কার। আমরা অরণ্যর বাড়িতে গিয়ে দেখি, খুঁজে দেখতে হবে কে সেই লোক যে অরণ্যকে মারার চেষ্টা করছে। গৌরব বাবু, এই মুহূর্তে আপনি সবার সামনে ডিভোর্সের কথা বলবেন না।
কোর্টে কোনো ডিভোর্সের কাগজ জমা দেবেন না। অরণ্য হসপিটালে আছে, ভালো দেখাবে না। হ্যাঁ, একবার অরণ্য ঠিক হয়ে যাক, তারপর আমরা ওর সাথে ডিভোর্সের কথা বলবো। এখন ওর আঘাত লাগতে পারে। ঠিক আছে, তাই হবে। কিন্তু যখনই আপনি কোর্টে পেপার ফাইল করবেন, আমাকে 1 সপ্তাহ সময় দেবেন। আসলে এই সব কাজ করতে গেলে একটু সময় লাগে। সিআইডি? আচ্ছা মিস্টার গৌরব, আপনি এখন আসুন, আমি পরে যোগাযোগ করে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ। মায়াদেবী, আমার কানে এলো আপনি ডিভোর্স নিয়ে কি যেন বলছিলেন। কি বলছিলেন বলুন তো? কোন পেপারের ব্যাপারে উকিলবাবুর সাথে কথা বলছিলেন? না স্যার, কিছু না, ব্যাস এমনি। মায়াদেবী, আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন, বলুন ব্যাপারটা কি? না স্যার, কোনো ব্যাপার না, ব্যাস এমনি। যদি কোনো ব্যাপারই না হয়ে থাকে তাহলে ঘামছেন কেন আপনি? ওইটা মায়াদেবী, আপনি তো ঘেমে যাচ্ছেন কেন? বলুন কি সমস্যা? ম্যাডাম মায়া, আমরা কিছু জিজ্ঞেস করছি, উত্তরটা দিন। স্যার, আমি উকিল সাহেবকে এখন অবধি আটকে রেখেছি, ছাড়বো না আপনাকে। ফ্রেডরিক্স, কি করছো? ওনাকে ছেড়ে দাও। সরি স্যার। কোনো ব্যাপার নয়, আমি আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, আমি তাই মনে কিচ্ছু করিনি। আচ্ছা, কি শুনেছেন? এই দলে আপনি একজন জোকারের মতো। হ্যাঁ, বলুন স্যার। উকিলবাবু, আমি শুধু এটা জানতে চাইছি যে আসলে... আমি বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যেতে পারেন। সরি আপনাকে একটু কষ্ট দিলাম। ইটস ওকে। এই সুযোগে আপনার এই অফিসারের সাথে দেখা হয়ে গেল, থ্যাংক ইউ। হ্যাঁ মায়াদেবী, বলুন। আমি অরণ্যকে ডিভোর্স দিতে চাই। কেন, কি জন্য? কারণ অরণ্য সম্পর্ক অন্য এক মহিলার সাথে রয়েছে। আচ্ছা মায়াদেবী, একটা কথা বলুন, শ্রাবণ আর অরণ্যের মধ্যে সম্পর্কটা কেমন? ওই দুজনের মতবিরোধ চলতেই থাকে। ওদের সম্পর্ক একদম ভালো নয়, ওরা সবসময় ঝগড়াঝাটি করতে থাকে, কারণ ওরা দুজন সৎ ভাই। কি? সেই জন্যই হতে পারে অরণ্য শ্রাবণকে ফাঁসানোর জন্যই এই কাজটা করেছে, যাতে পুরো বিজনেসটা ওর নামে হয়ে যায়। না, অরণ্য এরকম কোনো কিছু করতে পারে না। এই সব কিছু হলো শ্রাবণের কাজ। এতটা জোর দিয়ে কি করে বলছেন আপনি? কারণ এই সমস্ত লড়াইয়ের সূত্রপাত শ্রাবণ করেছিল। অরণ্য তো সবসময় ওর সাথে খুব ভালোভাবে থাকতো। এই সমস্ত কার্যকলাপ ওরই হবে। আপনি বলতে পারবেন যে এই মুহূর্তে শ্রাবণকে কোথায় পাবো? আমি জানি না। এ তো সত্যিই বাঁচার কথা নয় আদৌ। হাতের অবস্থা দেখেছো কাবেরী? ইয়েস স্যার, একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে কেউ হাতটা পুড়িয়ে দিয়েছে। ম্যানেজার বাবু, আপনি জানেন তো এই লোকটার মৃত্যু ইলেকট্রিক শক লাগার জন্য হয়েছে? স্যার, হঠাৎই আমরা একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই, আর আমরা ছুটে আসার আগেই দেখি ও মরে গেছে। আমরা এই দুটো ক্লিপস পেয়েছি যেটা মিটার বক্সের সাথে লাগানো ছিল। প্রথমে আমরা যেটা করি, রডগুলো থেকে আমরা তারগুলো আলাদা করি, বডিটাকেও আলাদা করি, রেলিং এর সঙ্গে সেটে ছিল। স্যার, আমার মনে হয় খুনি জানতো শ্রাবণ এখানে সুইমিং এর জন্য আসছে। ম্যানেজার বাবু, আপনি যখন এখানে এসে পৌঁছলেন তখন আপনি পুলের আশেপাশে কাউকে থাকতে দেখেছিলেন? আমি কাউকে দেখিনি তো। আপনার ক্লাবে একজনের মৃত্যু হয়ে যাচ্ছে আর আপনি বলছেন আপনি কাউকে দেখেননি? শ্রাবণ জলে নামার কিছুক্ষণ আগেই কেউ ওই ওয়্যারটা লাগিয়েছিল ওখানে, সেই ব্যক্তিটা কি হাওয়ায় গায়েব হয়ে গেল?
আরে এটা কি করে হতে পারে যে ওই লোকটাকে আদৌ কেউ দেখতেই পেল না যে তারগুলো এখানে লাগালো? স্যার অ্যাকচুয়ালি শ্রাবণ যখন এখানে সুইমিং করতে এসেছিল সবাই তখন লাঞ্চ করছিল, তাই জন্য এখানে কেউ ছিলই না। স্যার আমাদের অরণ্যর বাড়িতে গিয়ে এনকোয়ারি করতে হবে, কেননা যেই এটা করেছে সে খুব ভালো করেই জানতো শ্রাবণ এখানে সুইমিং আসছে। এটা হঠাৎ করে হয়নি। হ্যাঁ, মনে হচ্ছে কেউ আগে থেকে প্ল্যানিং করেই খুনটা করেছে। ওরা খুবই বিপজ্জনক লোক অভিজিৎ, যা খুশি করতে পারে। ভয় পেও না, আমরা সিআইডি থেকে এসেছি। এভাবে যদি আমরাও ভয় পাই তাহলে বাকিদের কি হবে? তবুও কাউকে প্রাণে মারতে এদের হাত কাঁপে না। এরকম প্রচুর দেখেছি আমরা। তোমার 10 বার ভাবা উচিত ছিল জুয়া খেলা শুরু করার আগে। একদিকে ফ্যামিলি বরবাদ হচ্ছে, আরেকদিকে তুমি পালিয়ে বেড়াচ্ছ। কি করব ভাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। শ্রুতির অবস্থা দেখেছো? হ্যাঁ, বাচ্চাটার কোনো চিন্তা নেই, কন্ট্রোল হয় না নাকি? ওয়াইফ বেচারি ওদিকে কাজ খুঁজছে আর বাবু এখানে বসে আছেন লুকিয়ে। হ্যাঁ দয়া, এই দেখো, অনেক কষ্টে এই 2-1টা ছবি নিয়েছি। কয়েকজন আবার সন্দেহ করছিল। এই কিসে? এটাই সেই লোকটা। আমি আবারও বলছি, ওরা যা খুশি তাই করতে পারে, তাই একটু সাবধানে। রেডি দয়া? আমি তো সবসময় রেডি। ওরা কিন্তু গুলিও চালাতে পারে। কিচ্ছু হবে না, তুমি এখান থেকে সোজা বাড়ি যাও। ওকে ফ্রেডি, তোমাকে বাড়ি ছেড়ে দাও। আরে স্যার, আপনারা প্রাণের ঝুঁকি নিচ্ছেন আর আমি চলে যাব? না স্যার, এটা হতে পারে না। রেডি? চিন্তা করো না অভিজিৎ, আমি নিজেই চলে যাব। ঠিক আছে, সোজা বাড়ি যাবে, আর কোথাও থামবে না। ওকে, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ। মেরে হাড়গোড় ভেঙে দাও এর। এমন অবস্থা করে পাঠাবে, যদি কালকের মধ্যে আমি 3 লাখ টাকা না পাই, আমি তোর বাড়ি যাব আর তোর ফ্যামিলিকে তুলে নিয়ে যাব, বুঝলি? বুঝে নে। প্লিজ একটু সময় দাও না, আমি সব ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, জুয়া খেলা তোর এত নেশা, তাহলে টাকা নিয়ে কেন আসিস না? ধার নিলে ধার তো শোধ করতেই হবে। চালায়, চল 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 চল। এই নাটক বন্ধ করো। পুলিশের উপর গুলি চালাচ্ছিস? হ্যাঁ, নিরীহ লোকেদেরকে জুয়ার জালে ফাঁসিয়ে তাদের ফ্যামিলিকে হুমকি দিচ্ছিস। চল। স্যার, 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 আপনি ঠিক আছেন তো? স্যার, চলো। ফ্রেডি, আজ তো ভগবান বাঁচিয়ে দিয়েছে। ম্যানেজার বাবু, কাল শ্রাবণ অফিসে এসেছিল? হ্যাঁ স্যার, কাল শ্রাবণ স্যার মিটিংয়ের জন্য অফিসে এসেছিলেন। অফিসে মিটিং ছিল? কি ব্যাপারে মিটিং? মিটিং কি ব্যাপারে? আসলে মিটিং ক্যান্সেল হয়ে গেছিল। মিটিং ক্যান্সেল হয়ে যায়? হ্যাঁ। কোনো কারণ ছিল মিটিং ক্যান্সেল হওয়ার? দেখুন, বাইরে থেকে মার্কেটিং এর লোক আসার কথা ছিল, ওনারা আসেননি, এই জন্য। কেন আসেননি? কি করে বলি স্যার? কি করে বলি মানে? তুমি এখানে এই অফিসে কাজ করো, তুমি জানো না? হ্যাঁ, এই মিটিংটা ক্যান্সেল করেছিল কে? আসলে আমি। ও, তুমিই সেই লোক? আগে হ্যাঁ। শ্রাবণ এখান থেকে সোজা সুইমিং পুলে গেল আর সেখানেই তার মৃত্যু হলো, তাই না? আসলে শ্রাবণ স্যার খুবই ভালো মানুষ ছিলেন। আমি বলছি আপনি মিটিংটা ক্যান্সেল করেছিলেন আর তাই শ্রাবণ এখান থেকে সুইমিং পুলে গিয়েছিল। আপনি জেনে বুঝে মিটিংটা ক্যান্সেল করেছেন যাতে শ্রাবণ এখান থেকে যায় আর সুইমিং পুলে গিয়ে মরে যায়, তাই তো? দেখুন, শ্রাবণ স্যার আমাদের বস ছিলেন। আর বসকে ধাক্কা মেরে জলে ফেলে দিলে। আর কে কে জানতো যে শ্রাবণ সুইমিং পুলে যাবে? আমি কিছু করিনি। যদি তুমি না করে থাকো তাহলে করেছেটা কে? হ্যাঁ, শ্রাবণ এখান থেকে সুইমিং পুলে পৌঁছলো কি করে? নিজে গাড়ি চালিয়ে না? আগে ওনার সাথে তো ড্রাইভার ছিল। ড্রাইভার?
আচ্ছা, মানে ড্রাইভার জানতো যে শ্রাবণ সুইমিং করতে নিশ্চয়ই যাবে, হ্যাঁ? নাম কি সেই ড্রাইভারের? সুনীল। সুনীল, সুনীল। স্যার, এইবার দরজা আমি ভাঙবো। ঠিক আছে, ভাঙো। এসো। কি হলো, একটু হেল্প লাগবে নাকি তোমার? সাহায্যের কোনো দরকারই নেই স্যার। সরি স্যার, তোষকের উপর পড়ে গেলাম। কি যেন মাঝখানে একটা তোষক রেখে দিয়েছে। আচ্ছা, ঘরের মধ্যে একটা তোষক কেন রাখবে স্যার? হ্যাঁ, তোষকটা ভেজা স্যার, মনে হচ্ছে কেউ তোষকের মধ্যেই। ফ্রেডি, ওটা তোষক নয়, লাশ। লাশ? এই ভয়টাই পাচ্ছিলাম আমি। বেশ গভীর আঘাত দেখছি, মনে হচ্ছে এর জন্য মৃত্যু হয়েছে ওর। ও, এই ব্যাপার তাহলে। এই দেখো অভিজিৎ, হ্যাঁ, অরণ্যর কতগুলো মেসেজ আছে এর ফোনে ভিকির অ্যাক্সিডেন্টের ব্যাপারেও। সুনীলের মোবাইলে অরণ্যর মেসেজ, তার মানে অরণ্যের সঙ্গে জড়িয়ে ছিল। এই দেখো, এতে অরণ্যের মিথ্যে অ্যাক্সিডেন্টের ব্যাপারেও লেখা আছে। তার মানে এই সুনীলই এইসব কাণ্ড ঘটিয়েছে। স্যার, মনে হচ্ছে অরণ্য অনেকগুলো টাকা দিয়েছিল সুনীলকে। ও, তার মানে সবকিছু অরণ্যর প্ল্যানিং। ভিকির খুনেও শ্রাবণকে ফাঁসাতে চাইছিল যাতে শ্রাবণ জেলে চলে যায়। তাহলে ও শ্রাবণকে খুন করতে গেল কেন? এটা তো অরণ্যই বলতে পারবে। অরণ্যর কি হলো বলো তো? ডক্টর, কি ব্যাপার, কি হয়েছে অরণ্য? আপনারা এখানেই দাঁড়ান, আমি দেখছি কি হয়েছে। অবস্থা খুব ক্রিটিক্যাল। আমার তো প্রথম থেকেই মনে হচ্ছিল কোনো না কোনো গোলমাল নিশ্চয়ই আছে। স্যার, এই ডাক্তারও শুরু থেকে উল্টোপাল্টা উত্তর দিচ্ছে। আর সেটাই তো আমাদের বলছে, যদি ও বেঁচে যায় ওকে জিজ্ঞেস করো। কিন্তু এ তো রিকভার করছিল, এটা কি করে হলো? এই ইঞ্জেকশন ওকে এটা কে দিল? নার্স, নার্স, নার্স এই ইঞ্জেকশন অরণ্যকে দিতেই সঙ্গে সঙ্গে ও মারা গেল। কি? ইয়েস। কি হলো দয়া? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এক মিনিট, এক মিনিট। এটা কি লাল রঙের নখ? হসপিটালের নার্সরা আবার কবে থেকে পড়তে শুরু করলো লাল রঙের নখ? হ্যাঁ, না না দয়া, এ কোনো নার্স টার্স নয়, লাল রঙের নখ। এটা তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? কোথায় পাবো আমরা এই লাল নখের মহিলাকে? আপনারা হঠাৎ এখানে কোনো ফোনও করেননি? আপনাদের দেখে এত হাসি খুশি লাগছে, মনে হচ্ছে কোনো ভালো খবর নিয়ে এসেছেন। হ্যাঁ, খুব ভালো খবর, আমরা খুনিকে পেয়ে গেছি। পেয়ে গেছেন? আমি জানতাম আপনাদের হাত থেকে বেঁচেও কোথাও পালাতে পারবে না।
ব্যাস এবার শুধু আপনি আমার হাতে তুলে দিন, আমি ওর হালুয়া বানিয়ে দেব। না না, আপনি হালুয়া নয়, হালুই বানাতে পারেন। কি? আগে হ্যাঁ, খুনি একজন মহিলা। কি মহিলা? আগে হ্যাঁ, কিন্তু সে কে? সামনেই দাঁড়িয়ে রয়েছে। এখানে তো শুধু শুধু আমি আছি। শুধু আপনিই আছেন। কি? আমি? আপনি বলতে চাইছেন যে আমি খুনি? আমি মেরেছি আমার স্বামীকে, আমার অরণ্যকে? ইয়েস মায়া ম্যাডাম, আপনিই মেরেছেন আপনার স্বামীকে। না, এটা মিথ্যে। আমি কেন মারবো আমার অরণ্যকে? ও আমার স্বামী। নিজের হাত দুটো দেখান। কেন কেন দেখাবো হাত? নিজের হাতটা দেখান। এই নাও। এই নখটা কোথায়? কোথায় গেল এই নখটা? নখ? ওটা ওটা তো ওই নখটা আমার কাছে আছে, এই দেখুন। এই নে, এই নখটা তুই কোত্থেকে পেয়েছিস? তুই আমাকে ফাঁসাতে চাইছিস? প্লিজ। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই এই সমস্ত নখ টক দেখিয়ে আমাকে ভয় পাইয়ে দিবি? হ্যাঁ, তাহলে এই নে তোর পাওনা। মিসেস মায়া, এবার সব সত্যি কথাগুলো বলে ফেলো। তোমার কাছে আর অন্য রাস্তা নেই। আমি অরণ্যকে টাকার জন্য বিয়ে করেছি, কিন্তু কিন্তু ও আমাকে কখনো কিচ্ছু দেয়নি। তারপর একদিন আমি ওকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছি যে ও শ্রাবণকে মেরে ওর প্রপার্টি নিজের নামে করতে চায়, আর আমি অরণ্যকে ওর প্ল্যানেই ওকে মেরে ফেলেছি। তারপরে আমি জানতে পারলাম যে আপনারা সুনীলকে খুঁজে পেয়ে গিয়েছেন, তাই আমি সুনীলকেও মেরে ফেলেছি, যাতে আপনারা কেউ আমার বিরুদ্ধে প্রমাণ না পান, আর সমস্ত বিজনেস আমি পেয়ে যাই। বাহ, খুবই সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলেন মায়া ম্যাডাম। কাবেরী, ইয়েস স্যার। অ্যারেস্ট করো একে। চলুন চলুন। দা, অভিজিৎ, দেখো যেন পালাতে না পারে। দা, দরজা পালিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলো। ও গড, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাও। এই দাঁড়াও। ও শিখা ছিল স্যার, ওর সাথেই ও আছে। পালিয়ে যাবে কদ্দূর? মায়া তাড়াতাড়ি চালাও, সিআইডি লোকেরা আমাদের পিছু নিয়েছে। রিল্যাক্স রিল্যাক্স। দুজন একসাথে পালিয়ে গেল, কিন্তু শিখা তো শ্রাবণের গার্লফ্রেন্ড জানতাম, কিন্তু তাহলে ও মায়াকে কেন হেল্প করছে? হ্যাঁ স্যার, এ তো মায়াকে ধরতে আমাদেরকে সাহায্য করছিল, কিন্তু এ তো মায়াকে নিয়ে পালাচ্ছে। দুটো মেয়ে আমাদের নাকে টাকা দিয়ে পালিয়ে যাবে? এটা হতেই পারে না। সিআইডির কাছে এটা লজ্জার ব্যাপার। এরা দুজন আমাদের থেকে পালিয়ে বাঁচতে পারবে না স্যার। শিখা যদি চুপচাপ বসে থাকতো তো আমরা জানতেও পারতাম না যে ও মায়ার সঙ্গে যুক্ত আছে। তাড়াতাড়ি মায়া, তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, চালাচ্ছি। তাড়াতাড়ি করো মায়া, মায়া তাড়াতাড়ি চলো। আজকে তো আমরা ফেসে গেছি। ও গড, কি ঝামেলায় পড়ে গেলাম। ও গড। আসুন ম্যাডাম, বাইরে আসুন। পালিয়ে যাবেন কোথায়? কি লাভ? শিখা বেবি, আচ্ছা এই ব্যাপারটা কি বলুন তো? আপনার তো শ্রাবণের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে এই বিয়েটাকে ভেঙে দেওয়ার কথা চিন্তা করলেন কি করে? এই মায়া দেবীর মায়া জালে ফেসে গেলেন কিভাবে? কে মায়া? কি বলছেন আপনি? ওহো কাবেরী, মনে হয় আমাদের শিখা দেবীর হঠাৎ করে ভুলে যাওয়ার রোগ আছে। তোমার কাছে যদি কোনো মেডিসিন থাকে তো। কোন মেডিসিনটা দেবো স্যার? দেখুন, কেস করে দেবো আমি।
যখন মায়া জানতে পারলো যে অরণ্য শ্রাবণকে মেরে ফেলে পুরো প্রপার্টিটা নিয়ে নিতে চায়, তো অরণ্যকে মেরে সমস্ত প্রপার্টি নিয়ে নিতে চেয়েছিল। আমি জানতে পেরে গেছিলাম যে ও কি করছে। মায়া আমাকে ওর দলে টেনে নিল, আর আমরা একসাথে শ্রাবণকে মেরে ফেললাম, যাতে প্রপার্টি থেকে আমিও কিছু পাই। এমনি তো শ্রাবণ কোনো কাজের ছিল না। বাহ বাহ, দেখেছো টাকা পয়সা মানুষকে কতটা নিচে নামাতে পারে। তুমি তো ভুলে গিয়েছিলে যে বেচারা শ্রাবণ, যে ভবিষ্যতে তোমার স্বামী হতে চলেছে, মেরে ফেললে ওকে কি জন্য? না টাকার জন্যে। এবার তোমাদের দুজনের ফাঁসি হবে। বেনি বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওর কাছে যাব। আমার এসব মোটেও ভালো লাগছে না, সবাই চলে গেল। আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কিন্তু বুঝতে পারছি না কি করে বলবো। আপনি অনেক দয়া করেছেন আমাদের উপর। প্লিজ আপনি এভাবে বলবেন না। অভিজিৎ, শ্রুতি একদম ঠিক কথাই বলছে। থ্যাঙ্কস এ লট ভাই, থ্যাংক ইউ ফর এভরিথিং আমার বন্ধু। কি ভাই তুইও? হ্যাঁ, কিসের থ্যাংক ইউ? হ্যাঁ, কিসের জন্য থ্যাংক ইউ? আবার দেখা হবে। হ্যাঁ, যাওয়া যাক। সব ভালো যার শেষ ভালো। ভালোই হয়েছে তুমি এর থেকে এগিয়ে যাওনি বেশি। তুমি শ্রুতিকে কিছু না বলে খুব ভালো করেছো, না হলে কি জানি কি হয়ে যেত। তুমি ঠিক আছে তো অভিজিৎ? হ্যাঁ, ঠিকই আছি ভাই। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। আরে ইয়ার, তোমার জন্য সবকিছু পারি। যাই আমি। ওকে, বাই বাই।